টার্গেট সি ইউনিটের স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যা চ্যাপ্টারটি নিয়ে। সো এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের বুঝতে হবে এই অধ্যায় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতেছে। সো তুমি যে চ্যাপ্টারই শুরু করো না কেন, আগে তোমাদের বুঝতে হবে আমরা ছবির জন্য যেহেতু প্রস্তুতি নিচ্ছি, তাহলে ছবি এই ইউনিটের জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমত তোমাকে ছবির এই ইউনিটের প্রশ্ন ব্যাংক দেখতে হবে। দ্বিতীয়ত আমি যে দাগানো বইয়ের পিডিএফ দিছি সেটা ফলো করতে হবে এবং সকল লেখকের অনুশীলনের এমসিকিউ ঢালা মুখস্থ করতে হবে। দেন ভাইয়ার তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি আছো নিয়মিত পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আমরা আগে ছবিতে এই অধ্যায় থেকে আসা লাস্ট 10 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবো যে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতেছে। সো ফিজিক্স থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় থিওরিটিক্যাল বেস, অর্থাৎ আমি আগেও বলছি যে ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের বুঝতে হবে ওই চ্যাপ্টারের সকল সূত্র, সকল একক, সকল মাত্রা। এটা হচ্ছে শর্ত 1, এটা আগে ফলো করবা। প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে পড়তে হবে। সো তাপগতিবিদ্যার দেখো, এটা হচ্ছে 20-21 বর্ষে একটা প্রশ্ন আসছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? কোথা থেকে আসছে ভাই? সূত্র থেকে আসছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা কি জানি? ডিকিউ ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন কি আসছে ভাইয়া? 2 নম্বরে একটা প্রশ্ন আসছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংখ্যা কি? দ্বিতীয় সূত্রটা মূলত কার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে? এন্ট্রপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। দ্বিতীয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মূলত এন্ট্রপিকে নির্দেশ করে। সো দ্বিতীয় সূত্রটা কি ভাইয়া? দ্বিতীয় সূত্রটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু টিডিএস, ডিকিউ ইকুয়াল টু টিডিএস বা ডিএস মানে এন্ট্রপি ইকুয়াল টু ডিকিউ বাই টি। ঠিক আছে। এই এন্ট্রপির আবার একক কি ভাইয়া? এন্ট্রপির একক কিন্তু জুল পার কেলভিন, এটা মাথায় রাখতে হবে। তারপরের প্রশ্ন দেখো, তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলে পরিবর্তন হবে। যদি ফারেনহাইট স্কেলের পরিবর্তন যায়, জাস্ট 1.8 দ্বারা গুণ করে দিবে। 1.8 গুণন সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্য। জাস্ট কি করে দিবা ভাইয়া? তার মানে এখানে আছে কত? প্রশ্নে দেওয়া আছে আমাদের যে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি পরিবর্তন হলে ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত। তাহলে সেলসিয়াস স্কেলের পরিবর্তন কত হয়েছে? 5। তাহলে যদি আমরা সেটা ফারেনহাইটে কনভার্ট করতে চাই, তাহলে জাস্ট 1.8 গুণন 5 দিলে যা আসবে সেটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের পরিবর্তনের পার্থক্য। পরের প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 212 হলে সেলসিয়াস স্কেলের মান কত? তার মানে কোন টপিক থেকে আসতেছে ভাই? এটা আগে আমাদের বুঝতে হবে যে তাপমাত্রার যে পরিবর্তন রিলেটেড, রূপান্তর রিলেটেড, এই টপিকটা থেকে আসতেছে। তাহলে ওভারঅল আমাদের এটার জন্য সূত্র আগে মনে রাখতে হবে, সি ডিভাইডেড 5 এফ মাইনাস 32 ডিভাইডেড 9 এবং হচ্ছে কে মাইনাস 273 বাই 5। এই সূত্রটা মাথায় রাখলে তোমরা যে কোনো কনভার্ট করতে পারবা। যদি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক চাই তাহলে আমরা এইটুকু পার্ট লিখবো। যদি সেলসিয়াস থেকে কেলভিনের সম্পর্ক চাই তাহলে এটা এবং এটা লিখবো। যদি আমাদের ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক চাই তাহলে তখন এই পার্টটা আমরা বাদ দিব, তখন এই দুটার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। তার মানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 212 ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত। তার মানে আমাদের ফারেনহাইট এবং সেলসিয়াসের পার্থক্য চাইছে। তাহলে জাস্ট আমরা কি করব, এই সি বাই 5 এবং এফ এর ভ্যালু হচ্ছে 212 বিয়োগ 32 ডিভাইডেড 9, এটা ক্যালকুলেশন করে সি এর ভ্যালু একটা আসবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা জাস্ট যোগ বিয়োগ ভাগ করে ক্যালকুলেশন বাই করবা। তারপরের প্রশ্ন দেখো, পানির হিমাঙ্ক কত? পানির হিমাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস বা 232 ফারেনহাইট। পানির হিমাঙ্ক কত? এটা থিওরিটিক্যাল প্রশ্ন, তোমরা বইয়ের মধ্যেই পাবা। পানির হিমাঙ্ক হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ফারেনহাইট। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, গৃহীত তাপ এবং বর্জিত তাপ, গৃহীত তাপ Q1 এবং বর্জিত তাপ Q2 হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? আমরা যদি গৃহীত তাপ এবং বর্জিত তাপ, বা যদি আমাদের গৃহীত তাপমাত্রা এবং বর্জিত তাপমাত্রা দেওয়া থাকে, বা উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা দেওয়া থাকে, তখন আমরা এটা কিভাবে বার করি? কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কিভাবে বার করি ভাইয়া? এটা ইকুয়াল টু 1 মাইনাস Q1 বাই Q2। অর্থাৎ গৃহীত তাপটা বা আমাদের Q2 বাই Q1, মানে তুমি যেটা নিচেই দাও না কেন সেটা সবসময় বড় ভ্যালুটা হবে। অর্থাৎ যদি তাপমাত্রা হিসাব করো তাহলে এখানে হবে উৎসের তাপমাত্রা, এবং যদি তাপ হিসাব করো এখানে হবে গ্রাহকের তাপমাত্রা। অর্থাৎ গৃহীত তাপ সরি, এখানে হবে গৃহীত তাপ। যদি তাপ হিসাব করো তাহলে এখানে হবে গৃহীত তাপ, আর যদি তাপমাত্রা হিসাব করো তাহলে এখানে হবে উৎসের তাপমাত্রা, মানে সবসময় বড়টা। ঠিক আছে। তার মানে এখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে প্রশ্নে বলে দেওয়া হয়েছে গৃহীত তাপ Q1, তার মানে এখানে কি হবে ভাইয়া? Q1 হবে। তার মানে এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড Q1।
বিষয়টা বুঝতে পারছো? সো আমাদের এটা দক্ষতা নির্ণয় সূত্র, মানে নিচে আমরা সবসময় বড় ভ্যালুটা স্থাপন করব। যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে এখানে হবে উৎসের তাপমাত্রা, আর যদি গৃহীত তাপ বর্জিত তাপ দেওয়া থাকে তাহলে এখানে হবে গৃহীত তাপ। গৃহীত তাপ হচ্ছে বড় ভ্যালুটা। তারপরের প্রশ্ন দেখো, ফুটন্ত পানি ফুটন্ত পানি বাষ্পে পরিণত হচ্ছে, এই অবস্থায় পানির আপেক্ষিক তাপ হবে, এই অবস্থায় পানির আপেক্ষিক তাপ হবে অসীম। এই অবস্থায় পানির আপেক্ষিক তাপ হবে কি? অসীম। এটা আমাদের বই থেকে থিওরিটিক্যাল প্রশ্ন। তারপর দেখো, একটি তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 80%, গ্রাহকের তাপমাত্রা 127°C হলে উৎসের তাপমাত্রা কত? তার মানে আমরা ইটা ইকুয়াল টু 1 - T2/T1 এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি বের করব ভাইয়া? এখানে আমাদের বের করতে বলছে উৎসের তাপমাত্রা, মানে T1 বের করব। আমরা কি বের করব? T1 বের করব। এটা আমরা কিভাবে করব? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, T2 T1টা এইদিকে নিয়ে আসো, আর ইটা ওইদিকে চলে যাবে, তার মানে 1 - ইটা। ঠিক আছে, তো এখান থেকে 1 থেকে আমাদের যে কর্মদক্ষতা কত দেওয়া আছে? কর্মদক্ষতা দেওয়া আছে 80%। 80% মানে হচ্ছে 0.8, তার মানে 1 - 0.8। এই ভ্যালুটাকে আমরা এখন T1 যেহেতু আমাদের বাইর করতে হবে, জাস্ট এই T1 ইকুয়াল টু হচ্ছে T2 এর ভ্যালুটাকে আমরা ভাগ দিয়ে দিব এই 1 - 0.8 দ্বারা, 1 - 0.8 দ্বারা। সো T2 এর ভ্যালু এখানে কত ভাইয়া? T2 এর ভ্যালু হচ্ছে 127°C, এবং এটার সাথে আমরা 273 যোগ করে আগে কেলভিনে নিব। অর্থাৎ কেলভিনেও তোমরা হিসাব করতে পারো অথবা সেলসিয়াসও হিসাব করতে পারো। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন হচ্ছে, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 212 হলে সেলসিয়াস স্কেলের মান কত? সেম ভাবে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। জাস্ট আমার এই ক্লাসটির উদ্দেশ্য হচ্ছে ছবি এই ইউনিটের আগে প্রশ্ন ব্যাংকটা আমাদের বুঝতে হবে, প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্ন আসতেছে। এন্ট্রপির একক কি? এন্ট্রপির একক একটু আগে আমি বলছিলাম জুল পার কেলভিন। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান থাকে? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কিন্তু -40°C সমান থাকে, -40°C সমান থাকে। অথবা এটা যদি তোমরা ক্যালভিনে হিসাব করতে চাও তাহলে এখানের সাথে আমাদের 273 যোগ করতে হবে, তাহলে 273 থেকে যদি 40 বাদ দাও তাহলে আমাদের থাকে কত? 200 কত থাকে? 273 বিয়োগ 40, 3 4 থেকে 7 এর কাছে 3 2, তার মানে 233। এই 233 কেলভিন তাপমাত্রা অথবা -40°C তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াসের স্কেলের তাপমাত্রা এটা কি থাকে ভাইয়া? সমান থাকে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা CF হলে এদের মাঝে সম্পর্ক স্থাপন করো। সম্পর্ক মানে জাস্ট এই যে আমাদের CF এর মধ্যে সম্পর্কটা দেখাইতে হবে, এই যে CF এর মধ্যে সম্পর্কটা দেখাইতে হবে। এটাই অপশনে আসছে, হুবহু সূত্র থেকে দিছে। 20°C তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? জাস্ট এই সেলসিয়াস এবং ফারেনহাইটের হিসাব করে সি এর জায়গায় আমরা 20 বসাবো, দেন আমরা এফ বাইর করব। তারপরের প্রশ্ন দেখো, যে কোনো ব্যবস্থায় সম্পূর্ণ কাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমষ্টি সর্বদা প্রযুক্ত তাপের কি হয় ভাইয়া? প্রযুক্ত তাপের সমান হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন না করে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হতে একক ভরের বর্জিত তাপকে কি বলা হয়? একক ভরের বর্জিত তাপকে কিন্তু বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলা হয়, এখন এই যে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এবং হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, এই ভ্যালুগুলো আবার মাথায় রাখতে হবে, এদের এককগুলো মাথায় রাখতে হবে। সো ওভারঅল এখানে ভাইয়া 10 বছরের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। এই ক্লাসটির মূল উদ্দেশ্য হচ্ছে আগে তোমাদের বোঝা লাগবে যে অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতেছে। তার মানে এই অধ্যায় থেকে আমরা কি পড়বো ভাইয়া? এই অধ্যায় থেকে আমরা আগে পড়বো দাগানো বই পড়বো। আমি যে তোমাদের দাগানো বইয়ের পিডিএফটা দিছি সেটা তোমরা হুবহু ওই লাইনগুলো মুখস্থ করো, ওই লাইনগুলো বারবার রিপিট করো, ওই লাইনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো ওটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্টের জন্য। থিওরিটিক্যাল পার্ট বুঝার কিছু নাই ভাই, এগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। ম্যাথ রিলেটেড প্রশ্ন কোথা থেকে আসতেছে? ম্যাথ রিলেটেড প্রশ্ন জাস্ট এই C/5 F - 32 ডিভাইডেড 9 এবং হচ্ছে K - 273 ভাগ হচ্ছে 5, এই সম্পর্ক থেকে, অর্থাৎ একটা দেওয়া আছে আর একটা নির্ণয় করতে বলতেছে, আর একটা দেওয়া আছে আর একটা নির্ণয় করতে বলতেছে, অর্থাৎ যে সম্পর্কের যে স্থাপন এটা থেকে আমাদের ম্যাক্সিমাম ম্যাথ আসতেছে। পাশাপাশি আমরা একক পড়বো, এই অধ্যায়ের এককগুলো পড়বো, মাত্রাগুলো পড়বো, এই অধ্যায়ের যত সূত্রগুলো আছে সূত্রগুলো পড়বো। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়, শূন্যতম সূত্রটা কিসের উপর ভিত্তি করা হয়। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কিন্তু মূলত
এই শূন্যতম সূত্র ব্যবহার করে কিন্তু থার্মোমিটার তৈরি করা হয়। থার্মোমিটার তৈরি করা হয় মূলত যে ধর্মের মাধ্যমে, সেটাকে বলা হয় আবার উষ্ণমিতিক ধর্ম, এবং যে পদার্থ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আবার উষ্ণমিতিক পদার্থ। ঠিক আছে, এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক আমাদের জানতে হবে। পাশাপাশি আরেকটা এখানে ভ্যালু আছে যে একমাত্রিক গ্যাস, একমাত্রিক, দ্বিমাত্রিক, দ্বিপারমাণবিক গ্যাস এবং ত্রিপারমাণবিক গ্যাস। অর্থাৎ এই এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে কত? 5, এবং ত্রিপারমাণবিকের ক্ষেত্রে হচ্ছে 6। এবং এক পারমাণবিক গ্যাসগুলোর ক্ষেত্রে গামার ভ্যালু কত? এক পারমাণবিক গ্যাসগুলোর ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.4, এবং ত্রিপারমাণবিক বা বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.33। এগুলোর প্রত্যেকটার ভ্যালু গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কি ভাইয়া? সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর ভ্যালু কত? 8.314 জুল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এবং এটা আবার আমাদের এই ভ্যালুটা লিটার অ্যাটমিক এককেও আমাদের মাথায় রাখতে হবে, যার ভ্যালু হচ্ছে 0.0821। ঠিক আছে, তার মানে এই অধ্যায়ে যে একক মাত্রা রিলেটেড যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি এন্ট্রপি রিলেটেড তো আমাদের ম্যাথ আসতে পারে। এন্ট্রপির অঙ্কগুলোর মূল সূত্র হচ্ছে কি ভাইয়া? এন্ট্রপির সূত্রটা হচ্ছে আমাদের ds=dt, অর্থাৎ তাপমাত্রা ডিকিউ অর্থাৎ তাপ শক্তিকে যদি আমরা তাপমাত্রার পার্থক্য দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? এন্ট্রপি পাবো। এন্ট্রপির একক, এন্ট্রপির মাত্রা, এগুলো আমাদের লাগবে। তারপর হচ্ছে যে তোমার আপেক্ষিক সুপ্ত তাপ, বরফের আপেক্ষিক সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ, এগুলোর ভ্যালু, এগুলোর একক লাগবে। সো ওভারঅল যে কথাগুলো বললাম এগুলো ফলো করো। ছবির প্রশ্ন ব্যাংকটা আমরা তো এখনই অ্যানালাইসিস করলাম এবং বুঝতে পারলাম যে কোন টপিকগুলো বারবার আসতেছে। এগুলো তোমরা পড়ো। ছবির এই ইউনিটের প্রশ্ন ব্যাংক, আমার দাগানো বই এবং সকল লেখকের অনুশীলনের এমসিকিউ মাস্ট বি মুখস্থ করতে হবে। ইনশাআল্লাহ এই অধ্যায়ের এই টপিকগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। আর একটা ম্যাথ আসে, সেটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা বা উৎসের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা বা বর্জিত তাপ, গৃহীত তাপ রিলেটেড। সো সূত্রটা কি ভাইয়া? ইটা ইকুয়াল টু হচ্ছে 1 - T2/T1, আর একটা হচ্ছে কি ইটা ইকুয়াল টু হচ্ছে 1 - Q2/Q1। সো এই দুইটা সূত্র মাথায় রাখলেই তোমরা এই অধ্যায় থেকে যে কোনো ম্যাথ আসুক না কেন খুব ইজিলি বের করতে পারবা। সো ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা অবশ্যই যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বিশেষ করে ছবি এই ইউনিটের জন্য তোমরা যারা ডেডিকেটেড তাদের জন্য। সো ধন্যবাদ।